লেখালেখি করে আয় করা কি আসলেই সম্ভব? এই প্রশ্নটার উত্তর খুঁজতেই কিন্তু আজকের এই আলোচনা। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক আর দেখে নিই কীভাবে নিজের লেখাকে একটা সফল আয়ের উৎস বানানো যায়। এই ইচ্ছাটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে। লেখালেখি যদি হয় একটা ভালোবাসার জায়গা, তাহলে ভাবুন তো সেই ভালোবাসাকে যদি পেশায় বদলে ফেলা যায়। এখনকার দিনে এই স্বপ্নকে সত্যি করার সুযোগ কিন্তু আগের চেয়ে অনেক বেশি। চলুন দেখি কিভাবে এই পথে হাঁটা যায়। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ এটা। আমরা প্রথমে সুযোগগুলো দেখব, তারপর কথা বলবো সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া নিয়ে, এরপর শিখব লেখার কিছু কার্যকরী কৌশল, জানব কিভাবে কাজ খুঁজে পারিশ্রমিক নিতে হয়, আর সবশেষে একজন লেখকের নৈতিক দায়িত্বগুলো নিয়েও আলোচনা করব। তাহলে প্রথম ধাপ, সুযোগটা আসলে কোথায়? একটা সময় ছিল যখন ভাবা হতো লেখালেখি করে আয় করাটা শুধু নামকরা লেখকদের ব্যাপার। কিন্তু ডিজিটাল যুগে এই ধারণাটা কিন্তু একদমই বদলে গেছে। শুনতে হয়তো একটু অবাক লাগছে, তাই না? কিন্তু টেকটিউব যে তথ্য অনুযায়ী একজন দক্ষ কন্টেন্ট রাইটার শুধু অনলাইনে আর্টিকেল লিখেই মাসে ৫০০ থেকে $১,০০০, এমনকি তার চেয়েও বেশি আয় করতে পারেন। এটা কিন্তু কোনো আকাশকুসুম কল্পনা নয়, বরং একটা সত্যিকারের সম্ভাবনা। সুযোগ তো আছে বুঝলাম, কিন্তু শুরুটা হবে কোত্থেকে? অন্যতম গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হল নিজের প্ল্যাটফর্ম বেছে নেওয়া। মানে আপনার লেখাটা মানুষ কোথায় পড়বে। মূলত পথ আছে দুটো। একদিকে আছে নিজের প্ল্যাটফর্ম বানানো, যেমন সাবস্ট্যাকের মতো সাইটে নিজের ব্লগ বা নিউজ লেটার শুরু করা। এর সবচেয়ে বড় সুবিধা হল এখানে সব কন্ট্রোল আপনার হাতে থাকবে আর পাঠকদের সাথে সরাসরি একটা সম্পর্ক তৈরি হবে। অন্যদিকে আপনি প্রতিষ্ঠিত কোনো সংবাদ মাধ্যম বা ওয়েবসাইটের জন্যও লিখতে পারেন। এতে শুরু থেকেই অনেক দর্শকের কাছে পৌঁছানো যায় আর আয়টাও তাড়াতাড়ি শুরু হয়। ধরুন আপনি নিজের প্ল্যাটফর্ম বানাতে চান। সাবস্ট্যাকের মতো সাইটগুলো কিন্তু দারুণ একটা অপশন। তবে এখানে সফল হতে হলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার লেখার জন্য একটা ইউনিক অ্যাঙ্গেল বা বিষয় ঠিক করুন। সাবস্ক্রিপশন ফি কেমন হবে তা ঠিক করুন। শুরুটা করুন একটা দারুণ আকর্ষণীয় পোস্ট দিয়ে। আর হ্যাঁ, নিয়মিত লেখার একটা রুটিন কিন্তু বানাতেই হবে। আর যারা বাংলায় লিখতে চান তাদের জন্য কিন্তু দারুণ খবর আছে। টেকটিউবসের তথ্য মতে টেকটিউনস, রোড বাংলা, গ্রাথোরের মতো অনেক প্ল্যাটফর্ম আছে যারা বাংলা কন্টেন্টের জন্য লেখকদের সম্মানী দেয়। তার মানে ভাষার কারণে থেমে থাকার কোনো সুযোগই নেই। আচ্ছা, প্ল্যাটফর্ম তো বাছলেন, কিন্তু আপনার লেখাটা সম্পাদক বা পাঠকের চোখে পড়বে কিভাবে? এখানেই চলে আসে লেখার কিছু কার্যকরী কৌশলের কথা। চলুন এবার সেদিকেই নজর দেয়া যাক। এই কথাটা কিন্তু একদম সত্যি। ট্রেন্টের জেফ কফম্যান যা বলেছেন তার মানে হল সম্পাদকদের কাছে রোজ এত লেখার প্রস্তাব আসে যে সেগুলোর নিচে তারা প্রায় চাপা পড়ে যান। তাই আপনার প্রস্তাবটা হতে হবে একদম অন্যরকম, যা এক ধাক্কায় নজর কাড়বে। আপনার লেখাটা যেন সঠিক পাঠকের কাছে পৌঁছায়, তার জন্য এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব জরুরি। কঠিন শোনাচ্ছে? আসলে ব্যাপারটা খুব সহজ। মানে হল এমনভাবে লেখা যাতে গুগলে কেউ খুঁজলে আপনার লেখাটা সহজেই পেয়ে যায়। এর জন্য আপনাকে সঠিক বিষয় আর কিওয়ার্ড বেছে নিতে হবে, লেখাটাকে সুন্দর করে সাজাতে হবে, আর অবশ্যই লেখাটা বিভিন্ন জায়গায় শেয়ার করে প্রচার করতে হবে। একটা ভালো পিচ লেখারও কিন্তু কিছু কৌশল আছে। প্রথমত, যেখানে লেখা পাঠাচ্ছেন তাদের সম্পর্কে ভালোভাবে জানুন। আপনার গল্পের সবচেয়ে ইউনিক দিকটা তুলে ধরুন আর নিজেকে দুটো প্রশ্ন করুন। এই গল্পটা এখনই কেন জরুরি? আর এই গল্পটা বলার জন্য আমিই কেন সেরা মানুষ? আপনার উত্তরগুলোই কিন্তু আপনার পিচকে শক্তিশালী করে তুলবে। তো এবার আসা যাক সেই অংশে যার জন্য সবাই হয়তো অপেক্ষা করছেন। কিভাবে কাজ খুঁজবেন আর নিজের পরিশ্রমের সঠিক দামটা বুঝে নেবেন। এখানে দেখুন কিছু বাস্তব উদাহরণ দেওয়া আছে। যেমন ধরুন মেট্রোতে একটা মতামতমূলক কলামের জন্য পাওয়া যায় £150, আবার স্কাই নিউজে একটা পেপার রিভিউর জন্য 200 থেকে 300 পাউন্ড। এটা থেকে বিভিন্ন কাজের বাজারদর সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। চলুন এবার কিছু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো উদাহরণ দেখি। এলিট পার্সোনাল ফাইন্যান্স। এরা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে লেখার জন্য প্রত্যেকটা আর্টিকেলে $300 পর্যন্ত দেয়। ভাবছেন এটাই সর্বোচ্চ? মোটেও না।
ফিল্ড নামে একটা ওয়েবসাইট সম্পর্ক এবং ডেটিং বিষয়ক লেখার জন্য প্রতিটি আর্টিকেলের পেমেন্ট শুরুই করে $800 থেকে। আর এবার এটা দেখুন, বিজ্ঞান বিষয়ক সাংবাদিকতার প্ল্যাটফর্ম দি ওপেন নোটবুক একটা রিপোর্টেড ফিচারের জন্য দেয় প্রায় $2,500। ভাবা যায়? এটাই প্রমাণ করে যে কোয়ালিটি কাজের দাম কিন্তু সত্যিই অনেক। এখানে আরও কয়েকটা ওয়েবসাইটের নাম দেওয়া হলো যারা লেখকদের বেশ ভালো টাকা দেয়, যেমন ডিম ম্যাগাজিন, ডিফেক্টা, এমনকি দ্য গার্ডিয়ানও। কাজ খোঁজার জন্য এই তালিকাটা একটা ভালো শুরু হতে পারে। টাকা আয় করাটা অবশ্যই জরুরি, কিন্তু একজন পেশাদার লেখক বা সাংবাদিক হিসেবে আমাদের কিছু নৈতিক দায়িত্বও থাকে, তাই না? চলুন আলোচনার শেষ অংশে আমরা সেই লেখকের নৈতিকতার কোড নিয়ে কথা বলি। এই ব্যাপারে আমরা সাহায্য নেব দ্য কানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ জার্নালিস্টস বা CAG এর গাইডলাইনের। এটা কিন্তু বিশ্বজুড়ে সাংবাদিকদের জন্য একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। তাদের নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রথম কথাই হল অ্যাকিউরেসি বা নির্ভুলতা। একজন সাংবাদিকের জন্য এটা সবচেয়ে জরুরি। ডেডলাইন যতই কাছে আসুক, নির্ভুলতার সাথে কোনো আপোস করা চলবে না। এখানে কিছু মূল দায়িত্বের কথা বলা হয়েছে, যেমন কোনো তথ্য ছাপার আগে তার সোর্স ঠিক কিনা তা বারবার যাচাই করা। যদি কখনো ভুল হয়ে যায়, সেটা লুকিয়ে না রেখে দ্রুত এবং সবার সামনেই শুধরে নেওয়া। যার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে তাকেও কথা বলার সুযোগ দেওয়া, আর অবশ্যই পক্ষপাতিত্ব এড়িয়ে চলার চেষ্টা করা। সবশেষে একটা প্রশ্ন। ধরুন আপনার হাতে একটা দারুণ শক্তিশালী গল্প আছে, আপনি সেটা কিভাবে বলবেন? শুধু আকর্ষণীয় করে বললেই কি হবে, নাকি দায়িত্বের সাথে বলাটাও জরুরি? কারণ একজন লেখকের সবচেয়ে বড় শক্তি তার কলম, আর তার চেয়েও বড় দায়িত্ব হল সেই শক্তিকে সততার সাথে ব্যবহার করা।